আপনার জুলাই সনদ আর বাস্তবায়ন দুটো কিন্তু ভিন্ন। এবং এই দুটো ডকুমেন্টকে পৃথকও রাখা হচ্ছে। জুলাই বাস্তবায়ন পদ্ধতি কিন্তু সনদের অংশ হবে না, এটা বারবার কিন্তু ঐক্যমত কমিশন থেকে বলা হয়েছে। কাজেই বাস্তবায়ন পদ্ধতির ব্যাপারে বিতর্ক বা মতভিন্নতার কারণে সনদের ক্ষেত্রে যে একটা অনিশ্চয়তা তৈরি হবে সেটা আমি মনে করি না। সনদটা তো মোটামুটি সবাই এগ্রি করেছেন যে ওনারা এটা সাইন টাইন করবেন। আর এখন যেটা দাঁড়িয়েছে যে বাস্তবায়নের বিষয়টা এসছে, আমার ধারণা আপনি জানেন ভালোই, এই প্রেক্ষিতে যে অনেকেই বলছেন যে এটাকে এখনই নির্বাচনের আগেই কোনো একটা আইনি ভিত্তি দেয়া যায় কিনা। এবং আমি সবাইকে বলেছি এটা কিন্তু একটা সহজ প্রশ্ন না, এটা কঠিন প্রশ্ন। প্রশ্ন এই কারণে যে আপনি এখানে তো দু ধরনের বিষয় আছে। কতগুলো বিষয় আছে যেগুলো আপনার আইন করে বা নির্বাহী আদেশ দ্বারা বাস্তবায়ন করা সম্ভব। তো সেই ক্ষমতা তো আছেই, সংবিধানে 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ করা যায়, তারপর নির্বাহী বিভাগ নির্বাহী আদেশ দিতে পারে, সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু একটা অংশ আছে যেটা সংবিধান সংক্রান্ত, সেটা নিয়েই মূল সমস্যাটা, যে সেটা আপনি কিভাবে করবেন। কারণ এখন আইন প্রণয়ন ক্ষমতা আছে অধ্যাদেশের মাধ্যমে সংবিধান অনুযায়ী, কিন্তু অধ্যাদেশের মাধ্যমে সংবিধানের ব্যাপারে কোনো কিছু করা যায় না। কাজে এই জন্যই প্রশ্নটা কঠিন। আমি বলছিলাম যে আপনি এখন আপনার যে আইন প্রণয়ন ক্ষমতা আছে সেটা ব্যবহার করে আপনি সাংবিধানিক বিষয়ে কোনো কিছু করতে পারছেন না, কিন্তু আপনি সাংবিধানিক বিষয়গুলোর ব্যাপারেও এক ধরনের আইনি কাঠামো চাইছেন। এবং সেই ক্ষেত্রে আমরা কিছু সৃজনশীল চিন্তা ভাবনা করার চেষ্টা করেছি। এবং একটা হলো, আপনি জানেন যে আমরা যদি এই সরকারের গঠনের মূলে ফিরে যাই, যে যখন 5 তারিখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেলেন এবং দেশে কোনো সরকার ছিল না, তখন একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছেন, এবং সেই দায়িত্বের ভিত্তি কিন্তু আমাদের সংবিধানের সাদা বইটা না, সেটা জনগণের আকাঙ্ক্ষা, জনগণের ইচ্ছা হলো সেই সরকারের বৈধতার ভিত্তি। কারণ আপনি যেই পরিস্থিতিতে 8 আগস্ট তারিখে প্রফেসর ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হয়েছিল, সেই পরিস্থিতিটা যদি আপনি বিবেচনা করেন, সেই সরকারের গঠন আপনি সংবিধানের কোনো ধারায় পাবেন না। সংবিধানের কোনো অনুচ্ছেদ নাই যেটা দিয়ে এই সরকারকে ব্যাখ্যা করা যায় বা বৈধতা দেওয়া যায়। এমনকি ওনারা সংবিধানের একটা ফর্মের আলোকে শপথ নিয়েছেন। হ্যাঁ, এই এই যেই শপথটা ওনারা নিয়েছেন, এটা সংবিধানে যুক্ত হয়েছিল ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, উপদেষ্টাদের শপথ। বারবার বলা হয় যে ওনারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, কিন্তু ওই শপথ যেই ফর্মে ওনারা নিয়েছিলেন সেটা কিন্তু আমাদের আপিল বিভাগ বাতিল করে দিয়েছিল ত্রয়োদশ সংশোধনী রায়। এবং সেই শপথনামা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেও বাতিল করা হয়েছিল। কাজে ওনারা বঙ্গভবনে যেই শপথনামার মাধ্যমে শপথ নিয়েছেন, সেই শপথ সংবিধানের অংশই ছিল না। কাজে এটা এক হিসাবে ধরতে গেলে ওনারা একটা তখনকার পরিস্থিতিতে একটা শপথ লিখে একটা শপথ পাঠ করেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু এর মানে আমি এই বলছি না যে এই সরকার অবৈধ বা অসাংবিধানিক। এটা হচ্ছে এই সরকারের বৈধতা জনগণের আকাঙ্ক্ষা। বিপ্লব বলেন বা অভ্যুত্থান বলেন, বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান পরবর্তী যে সাংবিধানিক শূন্যতা, এবং একটা দেশ তো সরকার ছাড়া চলতে পারে না। কাজে ওনারা একটা সাংবিধানিক দায়িত্ব পালন করার জন্য এসছেন, কিন্তু ওনাদের এই সাংবিধানিকতাটা সংবিধানের সাদা বইয়ের ভিত্তিতে না, এটা সংবিধানের আরো বৃহত্তর যে ধারণা। হ্যাঁ, সাংবিধানিকতা হলো আপনার একটা দেশের একটা সরকার প্রতিষ্ঠা করা, এবং সেই সরকার জনগণের কাছে জবাবদিহিতার ব্যবস্থা করা, এবং সেই সরকার জনগণের কল্যাণে পরিচালিত হয়। এগুলো আরো বড় সাংবিধানিক ধারণা। এগুলো শুধুমাত্র সাদা বইয়ের মধ্যে সীমাবদ্ধ না, এটা আরো বৃহত্তর একটা সাংবিধানিক ধারণা। কাজে এই সরকারের বৈধতা সেই বৃহত্তর সাংবিধানিক ধারণার থেকে উদ্ভূত। এবং আমরা তখন, যেহেতু এখন আপনি সংসদ নেই, আপনি সংসদের মাধ্যমে সাংবিধানিক বিষয়গুলো জুলাই সনদের
আইনি কাঠামো দিতে পারছেন না। কাজে আমরা যে বৃহত্তর সাংবিধানিক ধারণার ভিত্তিতে বর্তমান সরকার বৈধতা পায়, আমরা সেই বৃহত্তর ধারণার উপর নির্ভর করার কথা বলেছি, এবং সেই বৃহত্তর সাংবিধানিক ধারণার ভিত্তিতেই কিন্তু সাংবিধানিক আদেশটা করার কথা আমরা বলেছি। এবং সেই বৃহত্তর সাংবিধানিক ধারণার একটা প্রতিফলন জুলাই ঘোষণার মধ্যে পাওয়া যায়, যেখানে জনগণ এই এই আন্দোলন, মানুষের আত্মত্যাগ, এগুলোর কথা লিপিবদ্ধ করে এই আশা ব্যক্ত করেছে যে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার করা হবে। তো জনগণের সেই অভিপ্রায়টা বাস্তবে রূপ দেওয়ার জন্যই এই সাংবিধানিক আদেশের কথা বলা হয়েছে। তবে আমরা এটাও জানি যে এই সরকারের যে বৈধতা বা সাংবিধানিক আদেশ জারি করার জন্য সরকারের যে কর্তৃত্ব, সেটা যদি আমরা এই বৃহত্তর সাংবিধানিক ধারণার উপর ভিত্তি করানোর কথা বলি, তারপরেও কিছু প্রশ্ন বিতর্ক থেকে যায়। সেটা হলো যে এই কর্তৃত্ব কত দূর বিস্তৃত, এটার ধরন কিরকম। সরকারের এই সাংবিধানিক কর্তৃত্ব কি এতটাই বিস্তৃত যে ওনারা সংবিধানের ব্যাপারে কোনো পরিবর্তন আনতে পারেন, অথবা এটার ধরন কেমন? এটা কি শুধুমাত্র, এটার ধরন কি এমন যে এটা শুধুমাত্র আপনি সরকার পরিচালনা এবং দৈনন্দিন যেসব সরকারের কাজ সেসব পরিচালনা করা এবং একটা নির্বাচনের ব্যবস্থা করা সেই পর্যন্ত সীমাবদ্ধ, নাকি এটার ধরন আরো ব্যাপক, এটার মাধ্যমে সংস্কারও করা সম্ভব? এটার ধরন কি এতই ব্যাপক যে আপনি একটা সাংবিধানিক আদেশও এর মাধ্যমে জারি করতে পারেন? তো এই প্রশ্নগুলো, বিতর্কগুলো থেকে যায়, এবং এটা থেকে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে যে এই বিষয়গুলোতে অংশীজনদের মধ্যে কিন্তু ঐক্যমত্যের অভাব আছে। যদি সবাই একমত হতেন যে না, এই সরকারের এই ধরনের কর্তৃত্ব আছে এবং এই কর্তৃত্বটা যথেষ্ট ব্যাপক, তখন আপনি এটার ভিত্তিতে কাজ করতে পারতেন। তো এই ব্যাপারগুলোতেও আমরা ওয়াকিফাল যে এ ধরনের বিতর্ক আছে। সেই কারণেই আমরা কিন্তু সাংবিধানিক আদেশ দিয়েই শেষ করার কথা বলিনি। সেজন্যই গণভোটের বিষয়টা এসছে, যেহেতু বর্তমানে সরকারের কর্তৃত্বের ধরন এবং এর ব্যাপকতা এবং এটা কতটা সুদূর প্রসারী সেটা নিয়ে প্রশ্ন এবং বিতর্ক হতে পারে। সেই কারণেই আমরা বলেছি যে আদেশ দিলেই যে হয়ে যাচ্ছে তা না, কাজেই আদেশকে শেষ পর্যন্ত জনগণের কাছে নিয়ে যেতে হবে। এবং জনগণের কাছে কেন নিয়ে যেতে হবে? কারণ জনগণ হলো দেশের মালিক এবং জনগণ সংবিধানেরও মালিক। এই সংবিধান তো কারো নিজস্ব বিষয় নয়। যেমন আওয়ামী লীগের সময় এটাকে এক ধরনের দলীয় একটা ডকুমেন্টের মতন এবং একটা অনেকটা ধর্মগ্রন্থের মতন জিনিস করে ফেলা হয়েছিল, সেটা আমি বারবার বলেছি। কিন্তু আসলে তো সংবিধানের মালিক জনগণ, দেশের মালিকও জনগণ। কাজে একটা সাংবিধানিক আদেশ করলেও যেহেতু বর্তমান সরকারের কর্তৃত্ব নিয়ে বিতর্ক হতে পারে এবং যুক্তিসঙ্গত কারণও আছে, কাজে শেষ পর্যন্ত এটাকে একটা আইনি কাঠামো দিতে হলে অবশ্যই আমরা বলেছি যে গণভোটের প্রয়োজন আছে। জনগণের কাছে নিয়ে যেতে হবে, যারা সকল দেশের মালিক, সকল ক্ষমতার মালিক, এমনকি সংবিধানেরও মালিক। এবং সংবিধানের গভীর পরিবর্তন করার ক্ষমতা শুধুমাত্র জনগণ রাখে। হ্যাঁ, এটাও আরেকটা গুরুত্বপূর্ণ দিক। আপনি জানেন যে আমাদের দেশে এবং আমাদের উপমহাদেশে সংবিধানের মৌলিক কাঠামো বলে একটা মতবাদ আছে, যার ফলে আপনি সংসদের মাধ্যমে সংবিধানের গভীর পরিবর্তন করতে পারেন না। এবং এটা করার কারণে অনেকগুলো সংশোধনী কিন্তু বাতিল হয়েছে, এবং সর্বশেষ উদাহরণ হলো পঞ্চদশ সংশোধনী, যেটাতে আমরাও আইনজীবী হিসেবে জড়িত ছিলাম। কাজে আপনি মৌলিক সংশোধনী করতে হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে। ইভেন আমরা যদি বলি যে পরবর্তীতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়ে একটা সংসদ হলে তারা সংস্কার করবেন, তো সেই সংস্কারেরও কিন্তু সীমাবদ্ধতা এই কারণে আছে, এই মূল কাঠামো মতবাদের কারণে আছে। কারণ ওই সংসদ কোনো মূল কাঠামো পরিবর্তন করতে গেলে এটা প্রশ্নবিদ্ধ হতে পারে। কাজেই কোনো না কোনোভাবে আপনাকে একটা পর্যায়ে জনগণের কাছে যেতে হবে। কাজেই আমরা বলেছি যে সাংবিধানিক আদেশ দিয়ে সেই আদেশের ব্যাপারে জনগণের মতামত গণভোটের মাধ্যমে নেওয়াটা একটা পদ্ধতি হতে পারে। এবং সেটা আমি যেটা বলেছি যে এখন আমাদের কোনো সংসদ নেই, এই পরিস্থিতিতে এর চেয়ে ভালো সমাধান আমাদের পক্ষে বের করা সম্ভব হয়নি। জিনিসটা ওখানে ছিল, ওই পর্যন্ত আমাদের রেকমেন্ডেশন ছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা
একটা বৃহৎ রাজনৈতিক দলের থেকে বলা হচ্ছে যে এটাতে আপিল বিভাগকেও সম্পৃক্ত করার কথা বলা হচ্ছে। ওনারা ইনফ্যাক্ট এগুলোর পরিবর্তে ওনারা বলছেন যে সংবিধানের 106 অনুচ্ছেদের অধীনে আপিল বিভাগের মতামত নেয়ার ব্যাপারে। তো আমরা গত দিনের আলাপে সেটাই আমরা চিন্তা করছিলাম যে আমরা তো দুটো জিনিসকে সম্পৃক্ত করার কথা বলেছিলাম, একটা সাংবিধানিক আদেশ এবং একটি গণভোট। এবং এর সাথে এখন যেহেতু একটা বড় রাজনৈতিক দল এবং আরো অনেকে বলছেন যে আপিল বিভাগের একটা মতামত নেওয়ার কথা, তো আমরা এখন চিন্তা করছি যে এই দুটোর সাথে এটাকেও সম্পৃক্ত করা সম্ভব হয় কিনা, যাতে করে এই পুরো পদ্ধতিটা আরো আরো বেশি গ্রহণযোগ্যতা পায়। তো আপিল বিভাগের মতামত নেওয়ার বিষয়টা আমাদের আলোচনায় কিন্তু শুরু থেকেও ছিল, কিন্তু আমাদের শেষের দিকে আমরা এটাকে একটু কম গুরুত্ব দিয়েছি এই কারণে যে এটা হচ্ছে একটা মূলত রাজনৈতিক বিষয়, যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে। এবং আপনারা জানেন আমাদের গত 15-16 বছরে অনেকগুলো সমস্যার একটা ছিল কিন্তু রাজনৈতিক বিষয় কোর্টের উপরে চাপিয়ে দেয়া। যেটা বলছিলাম যে জুলাই সনদে কিছু কিছু সংস্কারের কথা আছে যেগুলো খুবই মৌলিক এবং এগুলো আমাদের বর্তমান সংবিধানের মূল কাঠামোকে পরিবর্তন করবে। এবং যেহেতু মূল কাঠামো মতবাদ বলে একটা জিনিস আছে যার মাধ্যমে 142 ধারায় সংবিধান সংস্কার করে আপনি সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারেন না, সেই কনটেক্সট থেকে আমরা যেই গণভোটের কথা বলছি এটা খুবই তাৎপর্যপূর্ণ। কারণ এই গণভোটের মাধ্যমে যদি এই মূল পরিবর্তনগুলো জনগণ পরবর্তী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের সময় জনগণ যদি অ্যাপ্রুভ করেন, সেই ক্ষেত্রে পরবর্তী সংসদ যখন 142 অনুচ্ছেদের মাধ্যমে সংশোধন করে এই জিনিসগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করবেন, তখন বলা যাবে যে এটা মূল কাঠামো পরিবর্তন করলেও এই সংশোধনীগুলো বৈধ, কারণ জনগণের এতে সমর্থন আছে গণভোটের মাধ্যমে। কিন্তু জনগণের ওই সমর্থনটা না হলে যে কোনো সময় আদালত বলে দিতে পারেন যে এই সংশোধনীগুলি অবৈধ, কারণ এটার মাধ্যমে সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করা হয়েছিল, যেটা আপনি পঞ্চদশ সংশোধনী, সপ্তম সংশোধনী, ত্রয়োদশ সংশোধনীর ক্ষেত্রে হয়েছে এবং সর্বশেষ পঞ্চদশ সংশোধনীর ক্ষেত্রে হয়েছে। কাজেই এই জিনিসটা এই ক্ষেত্রে আমি বিএনপির কথার সাথে একমত যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। কাজেই এখন একটা সাংবিধানিক আদেশ গণভোট করলেও এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, এই চলমান প্রক্রিয়াতে পরবর্তীতে একটা সংবিধান সংশোধনীয় হতে পারে।